আমার প্রথম ছবিও কিন্তু একদম অন্য ঘরানার ছবি ছিল, সেটা হচ্ছে আবর্ত, এবং সেটা সম্পূর্ণভাবে সত্যজিৎ রায়ের প্রতি আমার শ্রদ্ধার্ঘ ছিল। আমার যে অন্যান্য ছবিগুলো যদি দেখা যায়, ব্যোমকেশ পর্ব, হারার ব্যোমকেশ, ঈগলের চোখ, শবর, ইভেন দুর্গা সহায়ও সম্পূর্ণ অন্য ধরনের ছবি ছিল, কিন্তু থ্রিলার জনরার যে ছবিগুলো, যে জন্য আমাকে বলা হয় যে আমি থ্রিলার বেশি ভালো করি, তো সেখানেও কিন্তু বিষয়বস্তুর ক্ষেত্রে নানা রকম, কখনো সম্পর্ক, কখনো সমাজ, কখনো একটা বাড়ির মধ্যে বিভিন্ন সম্পর্ক, এই বিষয়গুলোকে এটা করতে করতে যেটা হয়েছে যে গত আমার 5টা ছবি সুপারহিট, এবং সেই সমস্তটা কিন্তু আবারও বলছি ওই দর্শকের জন্য, দর্শকদের কাছ থেকে একটা সাহস পেয়েছি। এই সাবজেক্টটা হঠাৎই আমার কাছে আসে, এবং কোথাও যেন মনে হয় যে এই সাবজেক্টটা নিয়ে কাজ করা প্রয়োজন, কারণ আমরা শুধু এন্টারটেনমেন্টের জন্য কিন্তু আসিনি, বা শুধু এন্টারটেন করার জন্য আসিনি। কোথাও একটা পরিচালক হিসেবে, শিল্পী হিসেবে একটা সামাজিক দায়িত্ববোধও থেকে যায়, এবং এই সাবজেক্টটা দায়বদ্ধতা থাকে, এবং সেই সাবজেক্টটা নিয়ে নাড়াচাড়া করতে করতে মনে হলো এটা নিয়ে আবার কাজ করা দরকার। তুমি ছবি করবে কখন ভাবলে? ধনঞ্জয় নিয়ে পড়াশোনা করতে করতে? এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাকে পরিচালক অতনু ঘোষ, আমার বন্ধু, সে আমাকে কিছু লিঙ্ক পাঠায় যে এগুলো পড়ে দেখো। তো আমি পড়তে পড়তে এতটাই ইন্ট্রিগড হয়ে গেলাম যে তখন আমি বললাম যে মানে আমি অতনুকে ফোন করে বললাম যে এটা নিয়ে তো ছবি করা উচিত। তো অতনু তখন বললো যে আমি সেই কারণেই তোমার কাছে পাঠিয়েছি, ছবি করার জন্যই, এবং আমার মনে হয় যে এটা নিয়ে ছবি করলে তুমি করতে পারো। সেইভাবেই শুরু। তারপর দীর্ঘদিনের রিসার্চ, প্রায় 8-9 মাস ধরে আমার ইউনিট, আমার ছেলেমেয়েরা সবাই মিলে খেটেছে। আমরা বিভিন্ন জায়গায় গেছি, লোকজনের সাথে মিট করেছি। এটা একটা মানে এর ব্যাক স্টোরিটা বিশাল, এবং সেটা করতে করতে ওই কেঁচো করতে করতে কেউটে বেরোচ্ছিল আর কি। কেউটেটা কি বের করেছো? ছবিতে দেখা যাবে। আচ্ছা, মানে এখন কিছু বলতে চাইছো? আমি শুধু এইটুকু বলতে পারি যে আমাদের ধ্যান ধারণা ভেঙে দিতে পারে, কারণ ছবিটা আমি যেভাবে তৈরি করেছি তার প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা ইভেন্ট, সেটার কিন্তু প্রমাণ আছে। এটা আমি বলবো যে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে একদম অন্য ধরনের একটা কাজ। ধনঞ্জয় জানতো না যে সততা নিজে থেকে প্রমাণ করা যায় না, ইওর অনার। অভিযুক্ত শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি হেমা পারেখের ফ্ল্যাটে যান, ফ্ল্যাট নম্বর 3-তে বেল দেন, এবং শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে এত বড় শাস্তি, স্যার? মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে পুরো। তোমার তো ধনঞ্জয় করতে করতে পলিটিক্যাল ব্যাপারও আসবে, রাজনৈতিক ব্যাপার হবে, কেন তখন রাজনীতি একটা রং লেগেছিল ধনঞ্জয়ের ব্যাপারটা, এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর স্ত্রীও রাস্তায় নেমেছিলেন ধনঞ্জয়ের ফাঁসি চাই বলে, এখন একটা বোধহয় ঘটনা তুলেছিলেন। এটাই আমাকে অবাক করেছে ভীষণভাবে। আচ্ছা, শুধু তৎকালীন মুখ্যমন্ত্রীর স্ত্রী না, তার কথায় পরে আসছি, তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন ধনঞ্জয়ের ফাঁসি না হলে আমি পদত্যাগ করব। মানে উনি কি যে রেপ অ্যান্ড মার্ডার, তথাকথিত রেপ অ্যান্ড মার্ডার এর কথাটা হয়েছে, সেটা উনি দেখেছিলেন ধনঞ্জয়কে করতে? আচ্ছা, মানে প্রশ্নটা সেখানেই যে যখন একটা কেস সাবজুডিস, তখন একজন রাষ্ট্রপ্রধান এই রকম একটা অযৌক্তিক অ্যান্ড ইরেসপন্সিবল মন্তব্য কি করে করেন, এবং তার এই মন্তব্য কিন্তু অনেকাংশেই এই কেসটাকে ইনফ্লুয়েন্স করেছিল। ওনার স্ত্রী তো আরও এক ধাপ এগিয়ে গেছিলেন, রাস্তায় নেমে বলেছিলেন যে মার্ডারের পর রেপ হয়েছে। হ্যাঁ, পিএম রিপোর্টের কপি কিন্তু আমার কাছে আছে, এখানেই আছে, আমি খুলে আপনাকে এক্ষুনি বার করে দেখাতে পারি। তো সেখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, জিনিস লেখাই নেই। মানে এই যে মার্ডারের পর রেপ হয়েছে, এইটা উনি জানলেন কোত্থেকে, এবং তারপর
সেটা নিয়ে অনশন করলেন, পাবলিক ওপিনিয়ন তৈরি করলেন, কোর্টের বাইরে একটা কোর্ট বসলো, কোর্টের রায় বেরোবার আগে সেই রায় সমাজ আর মিডিয়া দিয়েছিল। ধনঞ্জয় দোষী কি নির্দোষ সেটা সেই কথায় আসছি না, কিন্তু আমি বলছি যে প্রসিডিওরটা ফলো করা হয়েছিল, যেভাবে করা হয়েছিল, তার মধ্যে অসংখ্য গলদ আছে, এইসব ব্যাপারগুলো তোমার ছবিতে এসেছে। সম্পূর্ণভাবে আছে। গরিব শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। দেখবেন ভবিষ্যতে এইভাবে কোনো নির্দোষের জন্য ফাঁসি না হয়। একটা ট্রেলার দেখে মোটামুটি ধরে নিয়েছে আমি ধনঞ্জয়কে কেন শহীদ করতে যাব। আমি ধনঞ্জয়কে কিছুই বলিনি এই ছবিতে। এই ছবিটা একটা ডিবেটের মতো, এবং সেই ডিবেটটা হচ্ছে যে কি পাওয়া গেছিল, কি কথা হয়ে আছে, কি পুলিশ বলেছিল, এবং সেই অনুযায়ী একটা গল্প আছে। আর একটা হচ্ছে পাবলিক ডোমেইন থেকে শুরু করে সর্বত্র এই যে বিভিন্ন তথ্য অ্যাভেলেবল আছে, এবং এই যে আমি বলছি পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে এগুলো কিন্তু এখন পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল। আর গুরুচণ্ডালী প্রকাশনী থেকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কয়েকজন প্রফেসর তারাও একটা বই বার করেছেন, এবং তারা মানে আদ্যপান্ত রিসার্চ করেছেন, এবং তাদেরও সেই রিসার্চটা আমার কাজে এসেছে, হেল্প করেছে। তো সেখানে সেইগুলো প্রেজেন্ট করে আমি আরেকটা সম্ভাবনার কথা বলেছি। এবার আলটিমেটলি কিন্তু মানুষ বিচার করবে। দেখবেন ভবিষ্যতে এইভাবে কোনো নির্দোষের জন্য ফাঁসি না হয়। অনির্বাণকে প্রথম আমি ওর একটা স্টেজে ওর নাটক দেখি, তার না তার অনেক আগে ও ওই বহুরূপীতে ও অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রটা করতো। তো সেইখানে ওকে প্রথম দেখি। তারপরেতে রীনা দিবানা আমাদের অপর্ণা সেনের ছবিতে ছোট্ট কিছু গ্লিমসেস দেখি। আমি তখন দেখলাম যে স্ক্রিনেতে ও যখনই আসছে ওর প্রতি চোখ চলে যাচ্ছে। তারপর অবশ্যই ঈগলের চোখে শ্রীকান্তের সাথে কথা বলে শ্রীকান্ত রাজি হয় যেরকম একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র ওকে দেওয়ার। তারপরে দুর্গা সহায়, সেখানেও একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র, যদিও স্ক্রিন স্পেস বেশি না, কিন্তু খুব ডিফিকাল্ট একটা চরিত্র। এবং তারপরে ধনঞ্জয়তে ওর অভিনয় একটা নতুন দিক খুলে দেবে। বাংলা চলচ্চিত্রে অভিনয়ের একটা নতুন সংজ্ঞা হবে। এটা হচ্ছে ধনঞ্জয় চ্যাটার্জি বহুদিন আগে মারা গেছে। ধনঞ্জয় বাই ইটসেলফ একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা হচ্ছে গরিবের বিরুদ্ধে অত্যাচার, গরিবের ন্যায় প্রাপ্তি। এই ছবিটা, আমাদের এই ছবিটা কোথাও একটা সেই কথা বোধহয় সেইখান থেকেই সেটা পাচ্ছি আর কি, সেই কথা ধনঞ্জয় পাচ্ছি।